যেটার মধ্যে তোর কোনো কন্ট্রোল নাই, তার সাথে লড়াই করা বন্ধ করতে হবে। রফিককে ক্ষমা করে দেন। আমি নিজেও তো রফিকের পক্ষে কতবার ক্ষমা চাইছি আপনার কাছে। বাবা কিছু টাকা দিচ্ছে, বললো যে সামনে যেহেতু ঈদ, তোমার জন্য কিছু কিনতে, আমার জন্য কিছু কিনতে। আমি তোমার জন্য দেখো একটা পাঞ্জাবি কিনেছি। আচ্ছা, অসুবিধা নেই, বলতো কোথায় সেন্ড করতে হবে? বল। এই জায়গা। জি এইখানটায়? জি। ফাহাদ কি সত্যি সব হারিয়ে ভেঙে পড়েছে, নাকি সবই ছিল তার সাজানো নাটক? পরিবার বাড়ি বিক্রি করে নিঃস্ব, আর সায়রা আবার ফাহাদের ভালোবাসায় বিশ্বাস করতে শুরু করেছে। বন্ধুরা, গত ৩৬ নাম্বার পর্ব দেখার পর অনেক দর্শক একটাই প্রশ্ন করছেন, ৩৭ নাম্বার পর্বে আসলে কি হতে যাচ্ছে? কার জীবন শেষ হয়ে যাবে? কার ভালোবাসা আসলে অভিনয় ছিল? আর কে শেষ পর্যন্ত সবচেয়ে বড় প্রতারণা করবে? কারণ ৩৬ নাম্বার পর্বে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা পুরো গল্পটাই উল্টে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব ৩৭ নাম্বার পর্বে কি ধামাকা অপেক্ষা করছে, কোনো ভয়ঙ্কর টুইস্ট আসতে যাচ্ছে এবং কেন এই পর্বটি হতে যাচ্ছে নাটকের শেষ পর্ব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই আপনার জেলার নাম লিখে যাবেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, বাংলাদেশের যেখান থেকেই দেখুন না কেন নিজের পরিচয় দিন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, এই ধরনের নাটকের আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন। ৩৭ নম্বর পর্বে কি ঘটবে? ৩৭ নম্বর পর্বের শুরুতেই আমরা দেখতে পাই ফাহাদ এখন ভয়ঙ্কর চাপের মধ্যে রয়েছে, কারণ অফিস থেকে তাকে বলা হয়েছে ৭ দিনের মধ্যে অফিসের টাকা ফেরত দিতে হবে, না হলে তার বিরুদ্ধে মামলা করা হবে। এই পরিস্থিতিতে ফাহাদের মাথায় একটি নতুন বুদ্ধি আসে, বাড়ি বিক্রি করার পরিকল্পনা। এরপর দেখা যায় ফাহাদ তার মা আঞ্জুমান বেগমকে সব ঘটনা খুলে বলছে। ফাহাদ কান্না করতে করতে বলে, মা, আমি যদি টাকা ফেরত দিতে না পারি তাহলে আমাকে জেলে যেতে হবে। এ কথা শুনে তার মা ভেঙে পড়ে, কিন্তু সমস্যা হলো ফাহাদের বাবা এবং ফুপু কোনোভাবেই বাড়ি বা জমি বিক্রি করতে রাজি হচ্ছিল না। ফাহাদের আত্মহত্যার নাটক। এরপর ফাহাদ তার বাবাকে রাজি করানোর জন্য একটি ভয়ঙ্কর নাটক করে। দেখা যায় ফাহাদ গলায় দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলছে। ঠিক তখনই তার বাবা রুমে ঢুকে পড়ে এবং ফাহাদকে বাঁচিয়ে ফেলে। এরপর ফাহাদ কান্না করতে করতে বলে, আমাকে কেন বাঁচালে বাবা? এই পৃথিবীতে বাঁচার অধিকার আমার নেই। সায়রা আমাকে ডিভোর্স দিয়ে দেবে, অফিস থেকেও বের করে দেবে। এই কথা শুনে অবশেষে ফাহাদের বাবার রাজি হয়ে যায় জমি বিক্রি করতে। পরিবার গ্রামে চলে যায়। অন্যদিকে দেখা যায় স্বামীরের বাবা মা এবং ফুপু শহরের বাড়ি বিক্রি করে ফাহাদকে টাকা দিয়ে দেয়। এরপর তারা গ্রামে চলে যায় এবং সেখানে খুব কষ্টে সংসার চালাতে থাকে। স্বামীরের নতুন জীবন। অন্যদিকে দেখা যায় মেহরিন তার চাকরির টাকা দিয়ে সংসার চালাচ্ছে, আর স্বামীর এখনও চাকরি খুঁজে বেড়াচ্ছে। শেষে স্বামীর সিদ্ধান্ত নিয়ে রমজান মাসে একটি ইফতারির দোকান দেবে। এভাবেই ধীরে ধীরে তাদের সংসার আবার চলতে শুরু করে। ফাহাদ ও সায়রার মুখোমুখি। এদিকে জমি বিক্রি করে পাওয়া সব টাকা নিয়ে ফাহাদ সায়রার কাছে যায়। সে টাকাগুলো দিয়ে বলে, এই নাও তোমাদের টাকা। এই টাকা দিয়ে আমি দুবাই ফ্ল্যাট কিনেছিলাম। ফাহাদ কান্না করতে করতে বলে, সায়রা, আমি তোমার যোগ্য নই। আমি তোমার সাথে প্রতারণা করেছি। আমি মীরাকে ভালোবেসে ফেলেছি। আজ থেকে আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম। আমি চাকরি ছেড়ে দিচ্ছি, মীরাকেও ছেড়ে দিচ্ছি। ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, সাইন করে নিও। এই কথা বলে ফাহাদ চলে যেতে থাকে। সায়রার হৃদয় গলে যায়। ফাহাদ এই কথাগুলো শুনে সায়রার রাগ মুহূর্তেই শেষ হয়ে যায়। সে দৌড়ে গিয়ে ফাহাদকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আসল সত্য তখনই সামনে আসে। ফাহাদ তখন মুচকি হাসে এবং আমরা জানতে পারি ফাহাদের এই কান্না, এই নাটক সবই ছিল একটি পরিকল্পনা। সায়রাকে আবার ভালোবাসার ফাঁদে ফেলে সবকিছু নিজের হাতে নেবার জন্য। এই ভয়ঙ্কর টুইস্ট এর মধ্য দিয়েই শেষ হয়ে যায় বাংলাদেশের জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প। এখন প্রশ্ন হচ্ছে, সায়রা কি বুঝতে পারবে ফাহাদের এই চালাকি? ফাহাদ কি আবার সবকিছু নিজের দখলে নিয়ে নেবে? স্বামীর ও মেহরিনের জীবন কি আবার বদলে যাবে, নাকি এই গল্পের শেষ আরও বড় চমক নিয়ে আসবে? ৩৭ নম্বর পর্ব কবে আসবে?
বন্ধুরা ৩৭ নম্বর পর্ব আসবে আগামীকাল ঠিক দুপুর 12টায় এবং এটি হতে যাচ্ছে এই নাটকের শেষ পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর লিখতে ভুলবেন না আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন। আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করতে বসেছি, এটা শুধু একটা সাধারণ আপডেট না। আজকের এই ভিডিওটা হলো সেই ভিডিও যেটার জন্য আপনারা অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন। হ্যাঁ, আমি কথা বলছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নাটক। এটা আমাদের এই গল্পের ৩৭ নম্বর পর্ব নিয়ে। এবং এই ৩৭ নম্বর পর্বটি শুধু একটা পর্ব না, এটা হলো এই পুরো নাটকের শেষ পর্ব, ফাইনাল এপিসোড, সমাপ্তি পর্ব। যে পর্বের জন্য লক্ষ লক্ষ দর্শক বুক ভরা আবেগ নিয়ে বসে আছেন, সেই পর্বটা এখন একদম দরজায় কড়া নাড়ছে। আর তার আগেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলব ৩৭ নম্বর পর্বে ঠিক কি ঘটতে চলেছে। কোনো চরিত্রের জীবনে আসতে চলেছে ভয়ঙ্কর পরিবর্তন। কোনো টুইস্টটা আপনাকে সিট থেকে উঠে দাঁড়াতে বাধ্য করবে। এবং সবচেয়ে বড় প্রশ্ন, ফাহাদ কি আসলেই ভালো মানুষ হয়ে গেছে, নাকি এটাও একটা নাটক? সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পাবেন। তো চলুন শুরু করি। তার আগে একটু থামুন। আমাদের এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনটা চেপে দিন। আর যারা পুরনো দর্শক আছেন, যারা প্রতিটা পর্বের আপডেট সবার আগে পান এই চ্যানেলে, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, কমেন্ট বক্সে লিখুন আপনি কোন জেলা থেকে দেখছেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, রংপুর, কুমিল্লা, নোয়াখালী, যে জেলা থেকেই দেখুন না কেন নিচে কমেন্টে আপনার জেলার নামটা লিখে যান। দেখি আজকে কোন জেলা থেকে সবচেয়ে বেশি দর্শক আছেন আমাদের। এটা কিন্তু একটা ছোট্ট কাজ, কিন্তু এই ছোট্ট কাজটাই আমাদের চ্যানেলকে অনেক বড় করে তোলে। তো জেলার নাম লিখুন এবং সাথে থাকুন। ঠিক আছে, এবার আসি মূল আলোচনায়। আপনারা যারা ইতিমধ্যে ৩৬ নম্বর পর্বটা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই নাটকটা এখন কোথায় দাঁড়িয়ে আছে। ৩৬ নম্বর পর্বে যা যা ঘটল সেটা দেখে মনটা কেমন হয়ে গেছে। ফাহাদির জীবনটা যেভাবে একটার পর একটা ধাক্কা খাচ্ছে, সায়রার সাথে সম্পর্কটা যেভাবে টানাপড়নে ভরা, মীরার প্রসঙ্গটা যেভাবে উঠে আসছে, স্বামীরের পরিবারের যে কষ্টের চিত্রটা, সবকিছু মিলিয়ে ৩৬ নম্বর পর্বটা যেন একটা ঝড়ের আগের নীরবতা ছিল। আর সেই ঝড়টাই আসতে চলেছে ৩৬ নম্বর পর্বে। তো আমি জানি আপনারা সবার আগে যেটা জানতে চাইছেন সেটা হলো ৩৭ নম্বর পর্ব কবে আসবে। এখন আমি একটু হিন্ট দেই। খুব বেশি দূরে না, একদম হাতের নাগালে। মানে এমন একটা সময় আসছে যখন আপনি হয়তো দুপুরে ভাত খেয়ে একটু শুয়ে আছেন আর হঠাৎ নোটিফিকেশন আসবে। এই হিন্টটুকু এখন রেখে দিন মাথায়, পুরো তারিখটা এবং সময়টা আমি বলব ভিডিওর একদম শেষের দিকে। কারণ তার আগে আপনাকে জানতে হবে ৩৭ নম্বর পর্বে ঠিক কি হতে চলেছে, এবং এই তথ্যগুলো জানলে তারিখ সময় জানার চেয়েও বেশি উত্তেজিত হয়ে যাবেন আপনি। চলুন তাহলে শুরু করি পর্ব ৩৭ সম্পূর্ণ বিশ্লেষণ। নাটকের শেষ পর্বের পর্দা উঠবে একটা অত্যন্ত উত্তেজনাপূর্ণ দৃশ্য দিয়ে। আমরা দেখতে পাব ফাহাদকে। ফাহাদ, এই চরিত্রটার কথা মনে পড়লে এখন কেমন লাগে বলুন তো? যে মানুষটা একসময় সায়রার স্বপ্নের মানুষ ছিল, যে মানুষটাকে দেখলে মনে হতো এই পৃথিবীতে সে একটু আলাদা, সে একটু ভালো, সে একটু বিশেষ, সেই ফাহাদি আজ দাঁড়িয়ে আছে জীবনের এক ভয়ঙ্কর চৌরাস্তায়। পর্ব শুরু হওয়ার সাথে সাথেই আমরা দেখব ফাহাদ একটা ঘরের মধ্যে পায়চারা করছে। তার মুখে চিন্তার ছায়া, চোখের নিচে কালো দাগ। মনে হচ্ছে সে অনেকদিন ঠিকমতো ঘুমায়নি। ঘরের কোণে একটা টেবিলের উপর রাখা আছে কিছু কাগজপত্র, কিছু হিসেব আর একটা ফোন। ফোনটার দিকে তাকিয়ে ফাহাদ দাঁত কামড়াচ্ছে। কারণটা কি? কারণটা হলো অফিসের টাকা। ফাহাদ অফিস থেকে টাকা তুলেছিল, বলেছিল দুবাইতে ফ্ল্যাট কিনেছে, সেই টাকাটা এখন তাকে ফেরত দিতে হবে এবং সময় মাত্র ৭ দিন। ৭ দিনের মধ্যে যদি টাকা ফেরত না দিতে পারে তাহলে চাকরি যাবে, তাহলে মামলা হবে, তাহলে জেল হতে পারে, তাহলে সায়রা ডিভোর্স দিয়ে দেবে একসাথে।
এতগুলো চাপ একজন মানুষ কতটুকু সামলাতে পারে এই মুহূর্তে ফাহাদের মাথায় হঠাৎ একটা বুদ্ধি খেলে যায় এবং এই বুদ্ধিটাই হল পুরো শেষ পর্বের এর মূল চাবিকাঠি। ফাহাদ ভাবে বাড়ি, তাদের পারিবারিক বাড়িটা, সেই বাড়িটা বিক্রি করে দিলে সেই টাকা দিয়েই হয়তো অফিসের টাকা মেটানো যাবে এবং এই বুদ্ধিটা মাথায় আসার সাথে সাথে ফাহাদের চোখে একটা আশার আলো জ্বলে ওঠে। কিন্তু এই বুদ্ধিটা কি এত সহজে কাজ করবে? পরের দৃশ্যে আমরা দেখব ফাহাদ একজন দালালের সাথে কথা বলছে বাড়ি বিক্রি করার বিষয়ে। দালাল বলছে কত দাম চান? ফাহাদ একটা অঙ্ক বলে। দালাল মাথা নাড়ে, বাজার এখন একটু মন্দা, তবে চেষ্টা করা যাবে। ফাহাদ বলে যত তাড়াতাড়ি সম্ভব, আমার সময় নেই। দালাল জিজ্ঞেস করে পরিবারের সবাই রাজি? ফাহাদ একটু থামে, একটু চুপ করে থাকে, তারপর বলে হবে আমি বোঝাবো। এই আমি বোঝাবো কথাটার মধ্যে যে কষ্ট আছে, যে অনিশ্চয়তা আছে, সেটা আমরা ফাহাদের মুখ দেখে বুঝতে পারি। কারণ ফাহাদ জানে পরিবারকে রাজি করানো এত সহজ না। এরপরে দৃশ্যটা হল এই পর্বের সবচেয়ে আবেগঘন দৃশ্যগুলোর একটি। ফাহাদ তার মায়ের কাছে যায়। আঞ্জুমান বেগম ফাহাদের মা, যে মা সারা জীবন ছেলের জন্য নিজের সব সুখ বিলিয়ে দিয়েছেন, যে মা ছেলের মুখের হাসির জন্য নিজের বুকের কষ্ট লুকিয়ে রেখেছেন, সেই মায়ের সামনে আজ ফাহাদ গিয়ে দাঁড়ায়। মা বসে আছেন। ফাহাদ ঘরে ঢোকে। মা তাকান। মায়ের চোখে সেই চিরচেনা ভালোবাসা। কিন্তু আজ ফাহাদ কথা বলতে পারছে না, গলা আটকে যাচ্ছে। ফাহাদ বসে পড়ে মায়ের পাশে। মা জিজ্ঞেস করেন কি হয়েছে ফাহাদ, কেন এইভাবে দেখাচ্ছে তোকে? ফাহাদ কিছু বলে না। মা হাত রাখেন ছেলের মাথায়। সেই হাতের স্পর্শ পেয়েই ফাহাদের চোখ ভিজে আসে। তারপর ফাহাদ সব বলে, সবকিছু, কিভাবে অফিসের টাকা তুলেছিল, কিভাবে সেই টাকা দিয়ে দুবাইতে ফ্ল্যাট কেনার কথা ছিল, কিভাবে প্রতারণার শিকার হয়ে টাকা হারিয়ে ফেলেছে, কিভাবে এখন 7 দিনের মধ্যে টাকা ফেরত দিতে। একটার পর একটা কথা বলতে বলতে ফাহাদের গলা ধরে আসে। শেষের দিকে সে কাঁদতে শুরু করে। মায়ের সামনে এভাবে কাঁদতে দেখা গেছে তাকে না, এইভাবে ভেঙে পড়তে দেখা গেছে তাকে না, কিন্তু আজ সে সত্যিকারের ভেঙে পড়েছে। ফাহাদ বলে, মা আমি জানি আমি ভুল করেছি, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু মা এখন যদি তুমি আমাকে না বাঁচাও, কেউ আমাকে বাঁচাতে পারবে না। মা কথা বলতে পারেন না, চোখ দিয়ে জল পড়ছে। ছেলের কষ্ট দেখে মায়ের বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু বাড়ি বিক্রির কথাটা ফাহাদ এখনও মুখে আনেনি। মা কি নিজে থেকে বুঝতে পারেন? বোধও পারেন। মায়েরা সবসময় বুঝতে পারেন। কিন্তু এই সিদ্ধান্ত কি শুধু মায়ের নয়? বাড়িটা তো পুরো পরিবারের, বাবার, ফুফুর, সবার। এবং এখানেই শুরু হয় আসল সমস্যা। পরের দৃশ্যে আমরা দেখব পরিবারের একটা আলোচনা। ফাহাদের বাবা বসে আছেন, ফুফু বসে আছেন, মা আছেন, আর ফাহাদ দাঁড়িয়ে আছে সবার সামনে। ফাহাদ বলে, বাবা আমাদের বাড়িটা বিক্রি করতে হবে। ঘরে একটা নীরবতা নেমে আসে। এই নীরবতাটা কতটা ভারী সেটা শব্দে বলা যায় না। বাবা মুখ তুলে তাকান, তার চোখে অবিশ্বাস, তারপর রাগ, তারপর কষ্ট। বাবা বলেন, কি বললি তুই? ফাহাদ মাথা নিচু করে ফুফু সাথে সাথে বলে ওঠেন, কি বাড়ি বিক্রি? এই বাড়িতে তোর দাদা দাদি থেকেছে, এই বাড়িতে তোর বাবার বিয়ে হয়েছে, এই বাড়িতে তুই জন্ম নিয়েছিস, আর এখন তুই এই বাড়ি বিক্রি করতে চাস? ফাহাদ বলে, ফুফু আমার কোনো উপায় নেই। ফুফু বলেন, উপায় নেই? তুই যখন যখন টাকা ওড়াচ্ছিলি তখন উপায় ছিল, তুই যখন অফিসের টাকায় ফুর্তি করেছিস তখন উপায় ছিল, আর এখন যখন ঠেলায় পড়েছিস তখন আমাদের মাথার উপরে ছাদ বিক্রি করতে এসেছিস। এই কথাগুলো শুনে ফাহাদ চুপ করে থাকে। কি বলবে? ফুফু কি মিথ্যে বলছেন না? প্রতিটা কথাই সত্যি। বাবা বলেন, না আমি রাজি না। ফাহাদ বলে, বাবা বলেন না মানে না, এই বিষয়ে আর কথা হবে না। ফাহাদ বুঝতে পারে এভাবে হবে না, তাকে অন্য উপায় বের করতে হবে। কিন্তু কি উপায়? এরপরের দৃশ্যটা দেখলে মনটা কেমন হয়ে যায়। আমরা দেখব ফাহাদের ঘর। ফাহাদ একা, ঘরের দরজা বন্ধ। সে কি করছে? সে একটা দড়ি নিয়েছে। এই মুহূর্তে দর্শকের বুকটা থক করে উঠবে, কারণ আমরা আগে থেকেই বুঝতে পারছি ফাহাদ কি করতে চলেছে। ফাহাদ দড়িটা ফ্যানের সাথে বেঁধে নেয়, তারপর গলায় দিয়ে ঝুলে পড়ে। এই দৃশ্যটা দেখে অনেক দর্শক শ্বাস আটকে যাবে। মনে হবে সত্যিই কি ফাহাদ আত্মহত্যা করে ফেল? কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজা খুলে ঘরে ঢোকেন ফাহাদের বাবা। বাবা দেখেন, বাবার চোখ বড় হয়ে যায়। বুক ফেটে যাওয়া চিৎকার বেরিয়ে আসে বাবার মুখ থেকে। বাবা দৌড়ে যান, ছেলেকে বাঁচান। ফাহাদ মাটিতে পড়ে যায়, হাঁপাচ্ছে কিন্তু বেঁচে আছে। বাবা হাঁটু গেড়ে বসেন, ছেলের মাথা বুকে তুলে নেন। বাবার চোখ দিয়ে জল পড়ছে। ফাহাদ বলে, বাবা আমাকে কেন বাঁচালে? বাবা বলেন, কি বলছিস তুই?
ফাহাদ বলে, আমার এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই বাবা। শায়রা আমাকে ডিভোর্স দিয়ে দেবে, অফিস থেকে বের করে দেবে, যদি টাকা না দিতে পারি জেলে দিয়ে দেবে। আমি কি নিয়ে বাঁচব বাবা? এই কথাগুলো বলতে বলতে ফাহাদ আরও কাঁদতে থাকে। বাবা কিছু বলতে পারেন না। ছেলের কান্না দেখে বাবার বুকের ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে এবং এরপরেই সেই দৃশ্য বাবা ফাহাদের মাথায় হাত রেখে বলেন, ঠিক আছে ফাহাদ, বাড়ি বিক্রি হবে। এইটুকু কথা বলতে বাবার কতটা কষ্ট হয়েছে। এইটুকু কথা বলার আগে বাবার বুকের ভেতরে কি আডান ঝড় বইছিল সেটা কেউ জানে না, শুধু বাবারাই জানেন। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখব স্বামীরের পরিবার, স্বামীর, মেহেরন, এই দুটো চরিত্র এই নাটকে অনেকটা আলাদা। যেখানে ফাহাদের জীবনে একটার পর একটা নাটকীয় ঘটনা ঘটছে, সেখানে স্বামীরের জীবনটা অনেক বেশি বাস্তব, অনেক বেশি মানবিক, অনেক বেশি আমাদের নিজেদের মতো। আমরা দেখব মেহেরিন চাকরি করছে, তার বেতনের টাকায় সংসার চলছে। প্রতিদিন সকালে উঠে রান্না করা, টিফিন নিয়ে অফিসে যাওয়া, সন্ধ্যায় ফিরে আসা, এইভাবেই কাটছে মেহরিনের দিন। কিন্তু স্বামীর এখনও চাকরি পায়নি। সে প্রতিদিন সিবি নিয়ে বেরোয়, একটার পর একটা অফিসে যায়। কখনো বলে এখন কোনো পোস্ট নেই, কখনো বলে আপনার কোয়ালিফিকেশন আমাদের চাহিদার সাথে মিলছে না, কখনো বলে আমরা পরে জানাবো, এই পরে জানাবো। কথাটা শুনতে শুনতে স্বামীর ক্লান্ত হয়ে গেছে, কিন্তু হাল ছেড়ে দেয়নি, কারণ স্বামীরের মধ্যে একটা জিনিস আছে, সে হাল ছাড়ে না। বারবার ব্যর্থ হয়েও সে উঠে দাঁড়ায় এবং এই রমজান মাসে স্বামীর একটা নতুন সিদ্ধান্ত নেয়, সে ইফতারির দোকান দেবে। এই ব্যাপারটা অনেক সুন্দরভাবে দেখানো হবে। রমজান মাস, চারদিকে ইফতারের প্রস্তুতি। স্বামীর একটা ছোট্ট দোকান নিয়েছে, নিজে রান্না করছে, মেহরিন সাহায্য করছে। বেগুনি, পিয়াজু, ছোলা, হালিম। রোজার সময় মানুষ ইফতারির জন্য আসছে, বিক্রি হচ্ছে। এই দৃশ্যগুলো দেখলে মনটা ভালো হয়ে যায়, কারণ স্বামীর আর মেহরিনের এই ছোট্ট সংগ্রামটার মধ্যে একটা সৌন্দর্য আছে। দারিদ্র্যের মধ্যেও তারা একসাথে আছে, কষ্টের মধ্যেও তারা একে অপরকে ধরে রেখেছে। এইটুকু দেখেই অনেকের চোখ ভিজে যাবে। কিন্তু ওদিকে স্বামীরের পরিবারের কি হচ্ছে? আমরা দেখব স্বামীরের বাবা মা এবং ফুপু শহরের বাড়ি বিক্রি করে দিয়েছেন। সেই টাকাটা ফাহাদকে দেওয়া হয়েছে এবং তারা এখন গ্রামের বাড়িতে চলে গেছেন। গ্রামের বাড়ি, এই দৃশ্যটা দেখলে বুকটা ভারী হয়ে যায়। শহরের সুবিধে ছেড়ে গ্রামে যাওয়া, অভাবের সংসার, সীমিত সুযোগ, সীমিত সম্পদ। কিন্তু এই মানুষগুলো কিছু বলছেন না, কারণ তারা মনে করেন ছেলেকে বাঁচানোর জন্য যা করতে হয়েছে সেটাই ঠিক ছিল। এই দৃশ্যটা দেখলে বুঝতে পারা যায় বাংলাদেশের সাধারণ মধ্যবিত্ত পরিবারের গল্প এটা, যেখানে পরিবার সবকিছু দিয়ে দেয়, নিজেরা কষ্ট করে, কিন্তু সন্তানের জন্য সব মেনে নেয়। এবার আসি সবচেয়ে নাটকীয় দৃশ্যে, যে দৃশ্যের জন্য আপনারা অপেক্ষা করছেন। ফাহাদ টাকা নিয়ে যাচ্ছে শায়রার কাছে। কল্পনা করুন সেই দৃশ্যটা। ফাহাদ হাতে একটা ব্যাগ নিয়ে এসেছে, ব্যাগের মধ্যে টাকা, জমি বিক্রির সব টাকা। শায়রা সামনে দাঁড়িয়ে আছে, শায়রার চোখে একটা কঠোর ভাব, কারণ শায়রা এখন ফাহাদকে বিশ্বাস করতে পারে না। ফাহাদ ব্যাগটা শায়রার সামনে রাখে, বলে, এই নাও তোমাদের টাকা। শায়রা তাকায়। ফাহাদ বলে, এই টাকা দিয়েই আমি দুবাইতে ফ্ল্যাট কিনতে চেয়েছিলাম, শুধু তোমার জন্য, তোমাকে সুখী করতে চেয়েছিলাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি নিজেই প্রতারণার শিকার হয়ে গেলাম। এই কথাগুলো বলতে বলতে ফাহাদের চোখ দিয়ে জল পড়তে শুরু করে। ফাহাদ কাঁদছে। এই কাঁদটা দেখে দর্শকের মনে একটু দ্বিধা আসবে, ফাহাদ কি সত্যিই কাঁদছে নাকি এটাও একটা অভিনয়। কিন্তু যখন ফাহাদ আরও বলে, শায়রা আমি জানি আমি তোমার যোগ্য নই, তুমি অনেক ভালো মানুষ, তুমি অনেক ভালো স্ত্রী, কিন্তু আমি তোমার সাথে অনেক প্রতারণা করেছি। আমি মীরাকে ভালোবেসে ফেলেছিলাম, কারণ তোমার কাছে যে শান্তিটা আমি পাইনি সেটা মীরার কাছে পেতাম। এই কথাগুলো শুনে শায়রার মুখ বিবর্ণ হয়ে যায়। ফাহাদ চালিয়ে যায়, কিন্তু আজকে থেকে আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম, তোমাদের অফিসের চাকরি ছেড়ে দিলাম, মীরাকেও ছেড়ে দিলাম, ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, সাইন করে নিও, আমি হারিয়ে যাব, কেউ আমাকে আর খুঁজে পাবে না। এইসব কথা বলে ফাহাদ ঘুরে দাঁড়ায়, দরজার দিকে হাঁটে। এই মুহূর্তটা এই নাটকের সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলোর একটা, কারণ এই মুহূর্তে শায়রার মনে কি চলছে সেটা দর্শক টের পায়। শায়রা দাঁড়িয়ে আছে, তার চোখ ভিজে গেছে, বুকের ভেতরে একটা ঝড় উঠছে। ফাহাদ চলে যাচ্ছে এবং তখনই শায়রা দৌড়ায়। হ্যাঁ, শায়রা দৌড়ায়, ফাহাদের পিছন দৌড়ে যায়।
ফাহাদকে ধরে পিছন থেকে জড়িয়ে ধরে এবং বলে, আমাকে মাফ করো, আমাকে মাফ করো ফাহাদ, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি চলে যেও না। এই দৃশ্যটা দেখলে মনটা কেমন হয়ে যাবে বলে বোঝানো যাবে না, কিন্তু এরপরেই আসে সেই মুহূর্ত, যেই মুহূর্তটার জন্য পুরো নাটক দেখেছেন আপনি। যখন শায়রা ফাহাদকে জড়িয়ে ধরে আছে, ফাহাদের মুখে একটা হাসি ফুটে ওঠে, কিন্তু সেটা সাধারণ হাসি না, সেটা একটা মুচকি হাসি, সেটা একটা রহস্যময় হাসি। এবং তখন আমরা বুঝতে পারি এই সব কিছু ফাহাদের এই কান্না, এই চলে যাওয়ার ভান, এই আমি হারিয়ে যাব বলা, এই সব কিছু ছিল একটা পরিকল্পনা, একটা সুচিন্তিত পরিকল্পনা। শায়রাকে তার ভালোবাসার ফাঁদে ফেলার পরিকল্পনা, শায়রাকে দিয়ে সবকিছু মাফ করিয়ে নেওয়ার পরিকল্পনা, শায়রাকে দিয়ে আবার নিজের দিকে টেনে আনার পরিকল্পনা, এবং সেই পরিকল্পনা সফল হয়েছে। শায়রা এখন ফাহাদকে জড়িয়ে ধরে কাঁদছে আর ফাহাদ মুচকি হাসছে। এই দৃশ্যটা দিয়েই শেষ হয় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নাটক। এটা আমাদেরই গল্প। এখন কিছু প্রশ্ন রাখছি আপনাদের কাছে। প্রশ্ন 1, ফাহাদ কি সত্যি পরিবর্তন হয়নি নাকি শেষ পর্যন্ত সে একই রয়ে গেছে? প্রশ্ন 2, শায়রা কি জানতে পারবে যে ফাহাদ আবার তাকে ব্যবহার করেছে নাকি সে সারা জীবন অন্ধকারেই থেকে যাবে? প্রশ্ন 3, মীরার কি হবে? ফাহাদ বলল সে মীরাকে ছেড়ে দিয়েছে, কিন্তু সেটা কি সত্যি নাকি সেটাও পরিকল্পনার অংশ? প্রশ্ন 4, স্বামীর আর মেহেরিনের জীবনে কি আলো আসবে নাকি তাদের কষ্টের শেষ নেই? প্রশ্ন 5, এই নাটকের শেষ দৃশ্যে যে মুচকি হাসিটা ফাহাদের মুখে দেখলাম, সেটা কি ফাহাদের চরিত্রের সত্যিকারের পরিচয়, নাকি সেই হাসির পেছনেও আরেকটা গল্প আছে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে 37 নম্বর পর্বটা দেখতে হবে। এবং এবার বলছি সেই অপেক্ষার কথা। 37 নম্বর পর্ব কবে আসবে? আগামীকাল। হ্যাঁ, আগামীকাল দুপুর ঠিক 12টার সময়। সূর্য যখন মাথার ওপরে থাকবে তখন আসবে এই নাটকের শেষ পর্ব। তাই এখনই নোটিফিকেশন অন করুন। আগামীকাল দুপুর 12টায় চোখ রাখুন আমাদের চ্যানেলে। আর একটা কথা বলি, এই নাটকটা দেখতে দেখতে কতটা সময় কেটে গেছে, কতটা হাসি, কতটা কান্না, কতটা রাগ, কতটা ভালোবাসা এই নাটকের সাথে মিশে গেছে। এবং এই যাত্রাটা যারা আমাদের সাথে করেছেন, যারা প্রতিটা পর্বের পরে এসে কমেন্ট করেছেন, যারা ভিডিওটা শেয়ার করেছেন, যারা বলেছেন ভাই তোমাদের চ্যানেলটা অনেক ভালো, তাদের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। আপনারাই আমাদের শক্তি, আপনারাই আমাদের অনুপ্রেরণা। তাই আরেকবার অনুরোধ করছি, কমেন্টে লিখুন আপনি কোন জেলা থেকে দেখছেন। ঢাকা থেকে হোক, চট্টগ্রাম থেকে হোক, সিলেট থেকে হোক, রাজশাহী থেকে হোক, বরিশাল থেকে হোক, খুলনা থেকে হোক, ময়মনসিংহ থেকে হোক, কুমিল্লা থেকে হোক, নোয়াখালী থেকে হোক, ফেনী থেকে হোক, লক্ষ্মীপুর থেকে হোক, নরসিংদী থেকে হোক, গাজীপুর থেকে হোক, নারায়ণগঞ্জ থেকে হোক, যে কোন জেলা থেকে দেখুন, কমেন্টে জেলার নামটা লিখে যান এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইকটা দিয়ে যান। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। যারা এই নাটকটা দেখেন তাদের কাছে পাঠিয়ে দিন। বন্ধুরা, পার্ট 1-এ আমি আপনাদের বলেছিলাম 37 নম্বর পর্বে ঠিক কি ঘটবে, কিভাবে ফাহাদ চাপে পড়ে, কিভাবে বাড়ি বিক্রির পরিকল্পনা করে, কিভাবে মায়ের কাছে কাঁদে, কিভাবে বাবার সামনে আত্মহত্যার নাটক করে, কিভাবে শায়রার কাছে সব বলে এবং কিভাবে সেই বিখ্যাত মুচকি হাসিটা দিয়ে পুরো নাটক শেষ হয়। কিন্তু এখন আমি যাব আরও গভীরে। এই নাটকটার গভীরে যদি যাই, যদি প্রতিটা চরিত্রকে আরও কাছ থেকে দেখি, যদি প্রতিটা ঘটনার পেছনের কারণটা খুঁজি, তাহলে কি পাই? চলুন একে একে দেখি। ফাহাদ এই চরিত্রটা আসলে কি? ফাহাদ এই নামটা এই নাটকে উচ্চারিত হয়েছে 1000 বার। এই চরিত্রটা নিয়ে আলোচনা হয়েছে লক্ষ কোটি বার। কিন্তু ফাহাদ আসলে কে? ফাহাদ হল সেই মানুষ যে ভালো থাকতে চেয়েছিল। সত্যি ফাহাদ সত্যিকারের অর্থেই সুখী হতে চেয়েছিল। শায়রাকে সুখী করতে চেয়েছিল, পরিবারকে ভালো রাখতে চেয়েছিল। কিন্তু কোথাও একটা পথ ভুল হয়ে গেছে, কোথাও একটা মোড়ে এসে সে ভুল দিকে মোড় নিয়েছে। এই ভুল কোথায় হয়েছে? অনেকে বলবেন ফাহাদ লোভী, অনেকে বলবেন ফাহাদ স্বার্থপর, অনেকে বলবেন ফাহাদ প্রতারক, কিন্তু আমি বলব ফাহাদ দুর্বল। হ্যাঁ, ফাহাদের মূল সমস্যা হল সে দুর্বল। যখন চাপে পড়ে সে ভুল পথ বেছে নেয়।
যখন ব্যর্থ হয় সে নিজেকে সামলাতে পারে না, যখন কষ্ট পায় সে অন্যকে কষ্ট দেয়। এই দুর্বলতাটাই তার সব সমস্যার মূল এবং এই দুর্বলতাটাই তাকে বারবার ভুল করায়, বারবার প্রতারণার দিকে নিয়ে যায়, বারবার মিথ্যার আশ্রয় নিতে বাধ্য করে। ৩৭ নম্বর পর্বে সেই দুর্বলতাটাই আবার দেখা যাবে শায়রার সামনে, সেই কান্না, সেই চলে যাব বলা, সেই মুচকি হাসি। এটা ফাহাদের শক্তি, এটা ফাহাদের দুর্বলতা। একটা দুর্বল মানুষ যখন কোর্ট হাসা হয় তখন সে যা পারে তাই করে, এবং ফাহাদ যা পেরেছে সেটাই করেছে। শায়রার ভালোবাসাকে কাজে লাগানো। শায়রা এই চরিত্রটা আসলে কি? শায়রা এই নাটকের সবচেয়ে বেশি কষ্ট পাওয়া চরিত্র। শায়রা কি ভুল করেছে? হ্যাঁ, শায়রাও ভুল করেছে। শায়রার ভুলটা হলো সে ভালোবাসাকে বুঝতে পারেনি। শায়রা ফাহাদকে ভালোবাসে গভীরভাবে, সত্যিকারভাবে, কিন্তু সে কখনো ফাহাদকে সেই ভালোবাসাটা অনুভব করাতে পারেনি। ফাহাদ শায়রার কাছে শান্তি পায়নি। এটা কার দোষ? শুধু ফাহাদের? নাকি শায়রারও কিছুটা দায় আছে? এই প্রশ্নটা নিয়ে ভাবুন। কারণ একটা সম্পর্ক কখনো একতরফা হয় না। একটা সম্পর্কের দুজনেরই দায়িত্ব আছে, দুজনেরই ভূমিকা আছে। শায়রা হয়তো সবসময় অনেক কঠোর ছিল, হয়তো সবসময় অনেক বেশি চাপ দিয়েছে, হয়তো ফাহাদের দুর্বলতাগুলো বোঝার চেষ্টা করেনি। কিন্তু শেষ পর্যন্ত, শেষ পর্বে যখন ফাহাদ বলে তোমাকে মুক্তি দিয়ে দিলাম, তখন শায়রার ভেতরে যে অনুভূতিটা জাগে সেটা সত্যি। শায়রার সেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরাটা সত্যি। শায়রার সেই আমি তোমাকে ভালোবাসিটা সত্যি। কিন্তু সত্যি ভালোবাসা কি প্রতারণাকে মুছে দিতে পারে? সত্যি ভালোবাসা কি একটা মানুষকে বদলাতে পারে? এই প্রশ্নগুলো এই নাটকের সবচেয়ে গভীর প্রশ্ন। স্বামীর এই চরিত্রটা আসলে কি?